ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা ছাড়ালো ১৭০০। বিধ্বস্ত ২৫০০-এর বেশি অবকাঠামো, খোলা আকাশের নিচে মানুষের দুর্বিষহ জীবন। কাতারে ইরান যুক্তরাষ্ট্র বৈঠক ঘিরে অনিশ্চয়তা, আলোচনার সম্ভাবনা নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য দুপক্ষের। অরুণাচলে আকস্মিক বন্যায় হুমকির মুখে ভারতের আরেক রাজ্য আসাম। প্লাবন পরিস্থিতিতে পানিবন্দী ৬ জেলায় অর্ধলক্ষাধিক মানুষ। দর্শক, আমন্ত্রণ যমুনা আইডেস্কে। আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার যাচ্ছি পুরো খবরে। সব হারিয়ে খোলা আকাশের নিচে ঠাঁই হয়েছে ভেনেজুয়েলার হাজার হাজার মানুষের। ক্ষতিগ্রস্ত ভবনগুলো ধসের ঝুঁকিতে। খোলা মাঠ, সড়ক, মিউজিয়াম, স্টেডিয়াম ছেয়ে গেছে তাঁবুতে। কারো কারো তাও জুটছে না। খাবার পানির তীব্র সংকট, এর সাথে আবার যোগ হয়েছে মশা মাছির উপদ্রব। জাতিসংঘের তথ্য অনুযায়ী ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে ২৫০০-এর বেশি অবকাঠামো। বিদেশি সহায়তা নিয়েও উদ্ধার অভিযানে গতি নেই। প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১৭০০। এখনও নিখোঁজ প্রায় ৬০,০০০। সড়কের ধারে তাঁবু খাটিয়ে অস্থায়ী আবাস। ভূমিকম্পের ভয়াবহ মুহূর্তে পরিবার, প্রিয় প্রাণী নিয়ে বের হওয়ার সময় কিছুই সাথে নেওয়া সম্ভব ছিল না। বিধ্বস্ত হয়েছে নিজের বাড়ি, তাই ঠাঁই হয়েছে কারাকাসের খোলা আকাশের নিচে। ভেনেজুয়েলার হাজার হাজার বাস্তুচ্যুত মানুষের ঠিকানা এখন খোলা মাঠ, সড়ক, স্টেডিয়াম, রেল স্টেশন। জাতিসংঘ জানিয়েছে ভূমিকম্পে দেশটির ২৫০০-এরও বেশি অবকাঠামো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। মাটিতে মিশে গেছে ২ শতাধিক ভবন। যে কোনো সময় দেয়াল ধসে পড়ার ভয়ে খোলা স্থানে তাঁবুতে আশ্রয় নিয়েছে বাসিন্দারা। নেই পর্যাপ্ত খাবার পানির জোগান। চরম দুর্দশার মাঝে মরার উপর খাড়ার ঘায়ের মতো যোগ হয়েছে মশা মাছি সহ অন্যান্য পোকামাকড়ের উপদ্রব। এখনো আতঙ্কে দিন কাটাচ্ছি। বাড়ির দেয়ালগুলো দেখলেই মনে হয় যে কোনো সময় ধসে পড়বে। ভবনগুলো বেশ ক্ষতিগ্রস্ত, ভেতরে থাকা বিপজ্জনক। যদি আবারও ভূমিকম্প শুরু হয় তাহলে দেয়ালগুলো ভেঙে পড়তে পারে। ব্যাপক এই প্রাণহানির জন্য সাবেক প্রেসিডেন্ট হিউগো চ্যাভেজ ও নিকোলাস মাদুরো প্রশাসনকে দুষছেন অনেকে। কয়েক দশকের অবহেলা, দুর্বল অবকাঠামো এবং ত্রুটিপূর্ণ লাইসেন্সিং ব্যবস্থার কারণে বিপর্যয়ের মাত্রা এত বেশি বলে মনে করছেন তারা। ঈশ্বর আমাকে উঠে দাঁড়ানোর শক্তি দিয়েছিলেন, আমার পরিবারকে ওই ধ্বংসস্তূপের ভেতর থেকে বের করে আনার শক্তি দিয়েছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত আমার মেয়েকে বাঁচাতে পারিনি। ফায়ার সার্ভিস আর অ্যাম্বুলেন্স যদি সময় মতো আসতো তাহলে আরও অনেক মানুষকে বাঁচানো সম্ভব হতো। জোড়া ভূমিকম্পের ৬ দিন পেরিয়ে গেলেও অলৌকিকভাবে ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত বের করে আনা হয়েছে কয়েকজনকে। উদ্ধার অভিযানে কাজ করছে ২৭ দেশের ২০০০-এরও বেশি কর্মী। এখনও নিখোঁজ প্রায় ৬০,০০০ মানুষ। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। কাতারে যুক্তরাষ্ট্র ইরান সরাসরি বৈঠক ঘিরে তৈরি হয়েছে ধোঁয়াশা। আলোচনার সম্ভাবনা নিয়ে পরস্পর বিরোধী বক্তব্য দিচ্ছে ওয়াশিংটন ও তেহরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, দোহায় আজই মুখোমুখি হচ্ছেন দুই দেশের প্রতিনিধিরা। অন্যদিকে তেহরান বলছে সরাসরি বৈঠকের কোনো পূর্ব পরিকল্পনাই করা হয়নি, বরং সমঝোতার স্মারক বাস্তবায়নের অগ্রগতি জানতেই মধ্যস্থতাকারীদের সাথে সাক্ষাতে দোহায় যাচ্ছেন ইরানের বিশ্লেষক। ২ দিনের পাল্টাপাল্টি হামলার পর যুক্তরাষ্ট্র ইরান আবার সংঘাত বন্ধে রাজি হলেও শান্তি প্রক্রিয়ায় পরবর্তী ধাপ নিয়ে দুপক্ষের বক্তব্যে তৈরি হয়েছে বিভ্রান্তি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, মঙ্গলবার কাতারের দোহায় মুখোমুখি বসবে দুপক্ষ। সাম্প্রতিক সংঘাতের পর ইরানই এ বৈঠকের অনুরোধ করেছে বলেও জানান তিনি। হোয়াইট হাউস জানিয়েছে সম্ভাব্য আলোচনায় অংশ নিতে কাতারের পথে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। আগামীকাল দোহায় এ বিষয়ে একটি বৈঠক হবে। সেটি গুরুত্বপূর্ণ হতেও পারে, আবার নাও হতে পারে। আমরা তা জানতে পারবো। সামরিকভাবে আমরা প্রায় জিতেই গেছি। আমরা চাই না ইরানের কাছে পারমাণবিক অস্ত্র থাকুক, আর তাদের কাছে পারমাণবিক অস্ত্র থাকবেও না। তারা এতে রাজি হয়েছে।
তবে ট্রাম্পের দাবি সরাসরি নাকচ করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। তেহরানের ভাষ্য, চলতি সপ্তাহে কোনো কারিগরি বা ওয়ার্কিং গ্রুপের বৈঠকের সূচি নেই। তবে তেহরানের জব্দ করা অর্থ ফেরতের অগ্রগতি আলোচনায় একজন বিশেষজ্ঞ প্রতিনিধিকে কাতারে পাঠানোর কথা জানিয়েছেন। আমাদের কোনো ওয়ার্কিং গ্রুপের নির্ধারিত বৈঠক নেই, তাই দোহায় আমাদের কোনো আলোচনাও হচ্ছে না। গণমাধ্যম থেকে জেনেছি কয়েকজন মার্কিন কর্মকর্তা সেখানে যাচ্ছেন, তবে কাতারে ইরানি বিশেষজ্ঞ প্রতিনিধি দলের উপস্থিতির সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, যুক্তরাষ্ট্রের সাথে সমঝোতা পুরোপুরি দ্বিপাক্ষিক বিষয়। ওয়াশিংটন যদি সমঝোতা স্মারকের প্রতিশ্রুতি বাস্তবায়ন করে তবে তেহরানও তার অঙ্গীকার পূরণ করবে। তবে জব্দকৃত সম্পদ ফেরত এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারে অগ্রগতি না হলে পারমাণবিক আলোচনা শুরু হবে না বলেও স্পষ্ট জানিয়ে দেন। এর আগে যুক্তরাষ্ট্র ইরান টানা 2 দিনের পাল্টাপাল্টি হামলায় সম্ভাব্য সমঝোতা প্রক্রিয়া নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। টানা 2 মাস পর লেবানন ভ্রমণে নিষেধাজ্ঞা তুলে নিল সংযুক্ত আরব আমিরাত। মঙ্গলবার এই ঘোষণা দিয়েছে আবুধাবি কর্তৃপক্ষ। ইরানে মার্কিন ইসরায়েল হামলার জেরে নিরাপত্তা ইস্যুতে গেল এপ্রিলে বন্ধ করা হয় লেবানন, ইরান ও ইরাক পর্যন্ত সব ফ্লাইট। তবে লেবাননে ভ্রমণ করতে হলে আগে থেকে নিবন্ধন করতে হবে আমিরাতের বাসিন্দাদের, জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। নির্দেশনা না আসা পর্যন্ত ইরান ও ইরাক ভ্রমণে নিষেধাজ্ঞা বহাল থাকবে। যদিও অন্যান্য দেশের নাগরিকদের জন্য সোমবার থেকে চালু হয়েছে দুবাই থেকে তেহরান পর্যন্ত ফ্লাইট চলাচল। মধ্যপ্রাচ্য যখন শান্তি প্রক্রিয়া নিয়ে ব্যস্ত, তখন নিজেদের সামরিক শক্তি বাড়াচ্ছে হুতিরা। চলছে দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা, এমন দাবি মার্কিন গোয়েন্দাদের। আর সেটি মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে ইসরায়েলের। বিশ্লেষকদের মতে আগের তুলনায় কয়েক গুণ বেড়েছে হুতিদের সামরিক সক্ষমতা। বাব আল মান্দেব প্রণালী, এমনকি সুয়েজ খাল বন্ধেও সক্ষম তারা। মধ্যপ্রাচ্যে যৌথ বাহিনীর জন্য গলার কাটা হয়ে উঠতে পারে হুতিরা, যারা বহু বছর ধরেই ইসরায়েলের মাথা ব্যথার কারণ। চলমান যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধবিরতিকে নিজেদের ক্ষেপণাস্ত্র সক্ষমতা বাড়ানোর জন্য ব্যবহার করছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি। সোমবার 2টি পশ্চিমা গোয়েন্দা সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে দ্য জেরুজালেম পোস্ট। সূত্র অনুসারে এবার নতুন করে নিজেদের সামরিক শক্তিমত্তা বাড়াতে মনোযোগী গোষ্ঠীটি হামলায় ক্ষেপণাস্ত্রের পাল্লা ও নির্ভুলতা বাড়াতে চালাচ্ছে পরীক্ষা। ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর ইসরায়েলকে লক্ষ্য করে তুলনামূলক কম হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি গোষ্ঠী। গত 28 মার্চ থেকে এ পর্যন্ত তারা ইসরায়েলের দিকে কমপক্ষে 6টি ক্ষেপণাস্ত্র ও 5টি ড্রোন নিক্ষেপ করেছে। হুতিদের সমর ভান্ডার বিষয়ক তথ্য খুবই কম প্রকাশ পায়, তবে বিশ্লেষকদের মতে সম্প্রতি কয়েক গুণ বেড়েছে তাদের সামরিক সক্ষমতা। সেই সাথে কমেছে ইরানের উপর নির্ভরতা। বিভিন্ন দেশ থেকে যন্ত্রাংশ, ইলেকট্রনিক উপাদান ও অস্ত্রের কাঁচামাল সংগ্রহ করছে ইয়েমেনের বিদ্রোহীরা। পশ্চিমা গণমাধ্যমের তথ্য, হুতিদের হাতে রয়েছে কিয়াম 1 ও 2, ফাতেয়া 110 খাইবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, রয়েছে অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইলও। এছাড়াও আছে নানা সিরিজের ড্রোন। নতুন করে দূরপাল্লার সক্ষমতা বৃদ্ধির চিন্তার ভাঁজ ফেলেছে ইসরায়েলি প্রশাসনের কপালে। শুধু আকাশ নয়, আন্তর্জাতিক জলসীমায়ও শত্রুপক্ষের জন্য বড় হুমকি গোষ্ঠীটি। বিভিন্ন সময় অ্যান্টিশিপ মিসাইল, সি মাইন ও ড্রোন বোর্ড ব্যবহারের সক্ষমতাও আছে তাদের। বিশেষজ্ঞরা বলছেন মধ্যপ্রাচ্যের যে কোনো যুদ্ধে কৌশলগত ভূমিকা রাখতে পারে হুতিরা, বিশেষ করে লোহিত সাগরের প্রবেশদ্বার হিসাবে পরিচিত বাব এল মান্দেব প্রণালী, এমনকি সুয়েজ খাল বন্ধেরও সক্ষমতা আছে তাদের। ইরান ও ফিলিস্তিনের পক্ষে বারবারই পদক্ষেপ নিয়েছে হুতিরা। 2023 থেকে 2025 সালের মধ্যে 2 শতাধিক বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে গোষ্ঠীটি। মাহমুদ সাকিব, যমুনা নিউজ। গাজায় থামছেই না ইসরায়েলি বাহিনীর বর্বরতা। আইডিএফের হামলায় প্রাণ গেল আরও 4 জনের। এদের মধ্যে 8 বছর বয়সী এক শিশুও রয়েছে। হামাস সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম নিশ্চিত করেছে এই তথ্য। জানা গেছে মধ্য গাজার দেইর আল বালা এলাকায় ড্রোন হামলা চালিয়েছে আইডিএফ। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গেল 24 ঘন্টায় গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে অন্তত 43 জনকে। কবরস্থানের কাছাকাছি হামলা চালিয়ে বেশ কিছু বেসামরিক অবকাঠামো ধ্বংস করেছে ইসরায়েলি সেনারা। ধ্বংসস্তূপের নিচে কয়েকজন চাপা পড়ে আছে বলেও ধারণা করা হচ্ছে। এছাড়াও গাজার দক্ষিণে খান ইউনিস ও মধ্য গাজার আল বুরেজ শরণার্থী শিবির, রাফার পশ্চিমাঞ্চলেও অভিযান চালিয়েছে আইডিএফ। গাজা উপত্যকার পুরোপুরি সামরিক দখল এবং সেখানে নতুন করে ইহুদি বসতি স্থাপনের আহ্বান জানিয়েছেন ইসরায়েলের অর্থমন্ত্রী
বেজালেল স্মোট্রিচ। দক্ষিণ ইসরায়েলের সদেরত শহরে মেয়র আলুন দাভিদির সঙ্গে সোমবার এক অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। কট্টরপন্থী এই মন্ত্রী দাবি করেন বর্তমানে গাজার প্রায় ৭০% এলাকা ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। তিনি সরকারকে অবশিষ্ট অংশ সামরিকভাবে দখলে নেওয়ার আহ্বান জানান। স্মোট্রিচ আরও জানান, গাজার উত্তরাঞ্চলে 3টি ইহুদি বসতি নির্মাণের প্রস্তুতি ইতোমধ্যে শেষ হয়েছে। এখন শুধু প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রীর চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে এই পরিকল্পনা। অবৈধ অভিবাসীদের বিতাড়িত করার দাবিতে বিক্ষোভে উত্তাল দক্ষিণ আফ্রিকা। মঙ্গলবার দেশের বিভিন্ন শহরে বিক্ষোভে নামে আন্দোলনকারীরা, দেয় অভিবাসন বিরোধী স্লোগান। এর আগে কাগজপত্রহীন অভিবাসীদের দেশ ত্যাগের জন্য 30 জুন পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। কয়েকটি সংগঠনের নেতৃত্বে চলা এই আন্দোলনকে ঘিরে আতঙ্কিত বাংলাদেশি সহ বিভিন্ন দেশের বৈধ অভিবাসীরাও। গত কয়েক মাসে বিক্ষোভের অজুহাতে লুটপাট ভাঙচুরের শিকার হয়েছে অনেক বিদেশি দোকানপাট। মঙ্গলবারের বিক্ষোভ কর্মসূচি সামাল দিতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে সরকার। ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ, প্রস্তুত রাখা হয়েছে সেনাবাহিনী। অরুণাচল প্রদেশে হরকাবানের জেরে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে ভারতের আরেক রাজ্য আসামে। প্লাবিত কমপক্ষে 6টি জেলা, দুর্ভোগে 2.5 লাখের বেশি মানুষ। গৌরাঙ্গ, চম্পাবতী, গঙ্গাধর সহ কয়েকটি নদীর পানি বইছে বিপদসীমার উপর দিয়ে। নিচু ও নদী সংলগ্ন এলাকাগুলোয় জারি করা হয়েছে বিশেষ সতর্কতা। বানের তোরে ভেসে যাচ্ছে 300 মিটার দৈর্ঘ্যের আস্ত লোহার ব্রিজ। ভেঙে পড়েছে একটি রেলওয়ে সেতুর একাংশ। সাময়িক বন্ধ ট্রেন চলাচল। ধীরে ধীরে আগ্রাসী রূপ ধারণ করছে আসামের বন্যা পরিস্থিতি। প্রতিবেশী রাজ্য অরুণাচল প্রদেশে আকস্মিক বন্যার জেরে প্লাবিত হয় আসামের অন্তত 6 জেলা। এর মধ্যে রয়েছে চিরাং, ধেমাজি, ডিব্রুগড়, লখিমপুর ও নলবাড়ি। তলিয়েছে 2 প্রদেশের সীমান্তবর্তী শতাধিক গ্রাম। এসব এলাকায় পানিবন্দী মানুষের সংখ্যা 50,000-এর বেশি। রোববার রাত থেকেই ভারী বৃষ্টিপাত হচ্ছে, ফলে এখানে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। পুরো গ্রামই ক্ষতিগ্রস্ত। আসাম দিয়ে প্রবাহিত নদীগুলোর পানির উচ্চতাও বাড়ছে ক্রমশ। বিপদসীমা অতিক্রম করেছে গৌরাঙ্গ, তিপকাই, চম্পাবতী, গঙ্গাধর সহ কয়েকটি নদীর পানি। ডুবে গেছে রাজ্যের প্রায় 4,300 হেক্টর আবাদি জমি। চাষের মৌসুম হওয়ায় বিপাকে কৃষকেরা। মনে হচ্ছে নদীর পানির এমন উচ্চতা আরো 1-2 দিন থাকবে, কিন্তু এখন কৃষি মৌসুম, তাই এই এলাকার যে কৃষকেরা জমিতে যাওয়ার জন্য নদী পারাপারের উপর নির্ভর করেন, তারা গুরুতর সমস্যার সম্মুখীন হবেন। চলমান পরিস্থিতিতে রাজ্য দুর্যোগ মোকাবিলা দলের পাশাপাশি উদ্ধার অভিযানে যোগ দিয়েছে ভারতীয় সেনাবাহিনীও। মোতায়েন করা হয়েছে বিশেষ নৌযান, হেলিকপ্টার দিয়ে চলছে তল্লাশি অভিযান। কদিন আগেই অরুণাচলে হরকাবানের জেরে উচ্চ সতর্কতা জারি করা হয়েছিল আসামে। অনিক রহমান, যমুনা নিউজ। সুইডেনের কাছ থেকে 3টি সাবমেরিন কিনতে যাচ্ছে পোল্যান্ড। প্রায় $5 বিলিয়ন ক্রয়াদেশ ঘোষণা করেছেন পোলিশ প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক। কেনা হবে 3টি A-26 সাবমেরিন। এই চুক্তিতে একটি অস্ত্র প্যাকেজ এবং একটি প্রশিক্ষণ ও সহায়তা প্যাকেজও অন্তর্ভুক্ত রয়েছে, যেগুলোর চূড়ান্ত সরবরাহ 2038 সালে সম্পন্ন হওয়ার কথা। মূলত $multi-billion চুক্তিটি বাল্টিক সাগরে পোল্যান্ডের প্রতিরক্ষা জোরদার করার প্রচেষ্টার একটি মূল অংশ। A-26 একটি নেক্সট জেনারেশন সাবমেরিন, যা সুইডিশ নৌবাহিনীর জন্য বিশেষভাবে তৈরি করা হয়। জার্মানিতে বন্দুকধারীর হামলায় নিহত হয়েছে কমপক্ষে 6 জন, আহত আরও বেশ কয়েকজন। সোমবার স্টেড শহরে একটি মা ও শিশু কেন্দ্রে ঢুকে এলোপাতাড়ি গুলি চালায় এক বন্দুকধারী। খবর পেয়ে ঘটনাস্থলে যায় নিরাপত্তা বাহিনী। আটক করা হয় বন্দুকধারী সহ 3 জনকে। হত্যাকাণ্ডের পেছনে পারিবারিক বিবাদজনিত ইস্যু থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। কারণ জানতে শুরু করেছে তদন্ত। পুলিশ রেকর্ড বলছে এর আগেও কারাভোগ করেছে সন্দেহভাজন হামলাকারী। 45 বছর বয়সী ওই ব্যক্তি তুরস্কের বংশোদ্ভূত জার্মান নাগরিক। মাত্র 50,000 বাসিন্দার শহরটিতে এমন সহিংসতার ঘটনায় ছড়িয়েছে আতঙ্ক। তবে আপাতত বাসিন্দাদের জন্য কোনো হুমকি নেই বলে ঘোষণা করেছে নিরাপত্তা বাহিনী। আবারও আইকনিক এভিয়েটর সানগ্লাসে দেখা গেল ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনকে। এর আগেও চোখের সমস্যার কারণেই বাধ্য হয়ে বেশ কদিন নীলরঙা রোদ চশমায় জনসম্মুখে এসেছিলেন তিনি। প্যারিসের এলিসি প্রাসাদে একের পর এক দেশের রাষ্ট্রপ্রধানদের স্বাগত জানাচ্ছেন সানগ্লাস পরেই। তাই
আবারও নেট দুনিয়ায় ম্যাক্রনের এই বিখ্যাত লুক ঘিরে আবারও শুরু হয়েছে আলোচনা। তবে ফরাসি প্রেসিডেন্টের চোখের সমস্যাটা আসলে কি বা কতটা গুরুতর সে সম্পর্কে তেমন কোনো তথ্যই দেয়নি এলিসি প্রাসাদ। আবারও আইকনিক ব্লু টিন্টেড এভিয়েটর সানগ্লাসে জনসম্মুখে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। তবে রোদের প্রকোপ থেকে সুরক্ষায় নয়, ফের চোখের সমস্যায় ভুক্তভোগী হয়ে এই সাবধানতা ফরাসি প্রেসিডেন্টের। দ্বিপাক্ষিক অংশীদারিত্ব ও কৌশলগত সহায়তা বৃদ্ধি নিয়ে আলোচনায় এখন ফ্রান্সে ওমানের সুলতান হাইথাম বিন তারিক। রোদ চশমা পরেই এলিসি প্রাসাদে তাকে স্বাগত জানান ম্যাক্রন। তবে শুধু এদিনই নয়, বেশ কয়েকদিন ধরেই প্রেসিডেন্টের বেশভূষার অপরিহার্য অংশ হিসেবে যুক্ত হয়েছে এই সানগ্লাস। গেল সোমবার থাইল্যান্ডের রাষ্ট্রপ্রধানের সফরকালেও এই একই রোদ চশমা পরে তাকেও স্বাগত জানান প্রেসিডেন্ট। এলিসি প্রাসাদ বলছে নিছক স্টাইল নয়, পুরনো চোখের সমস্যা আবার দেখা দেওয়ার কারণেই সানগ্লাসকে নিজের অনুষঙ্গ বানিয়ে ঘুরছেন ম্যাক্রন। ফরাসি প্রেসিডেন্টের এই লুক ফের ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এর আগে সুইজারল্যান্ডের ডাভোসে আয়োজিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে বক্তব্য দেওয়ার সময় মার্কিন প্রেসিডেন্টের মুখোমুখি দাঁড়িয়ে সানগ্লাস চোখেই তার কড়া সমালোচনা করেছিলেন ম্যাক্রন, যার কারণে রাতারাতি ফরাসিদের প্রতিবাদী ভাষা আর দৃঢ়তার প্রতীক হয়ে ওঠে সানগ্লাসটি। এই ঘটনার পর ব্লু টিন্টেড এভিয়েটর সানগ্লাসের কদর এতটাই বেড়ে যায় যে একদিনের মাঝে ক্র্যাশ করে প্রস্তুতকারক হেনরি জুলিয়েনের ওয়েবসাইট। চোখে চশমা চাপিয়ে ঘোরায় প্রশংসার পাশাপাশি ব্যঙ্গ বিদ্রুপেরও শিকার হন ফরাসি প্রেসিডেন্ট। ড্যাভোসের সম্মেলনে ফরাসি প্রেসিডেন্টের সমালোচনার পাল্টা জবাবে তার চশমা নিয়েই ঠাট্টা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই ট্রেন্ডে যোগ দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কেইর স্টারমারও। সামাজিক যোগাযোগ মাধ্যমে হলিউডের বিখ্যাত টপ গান সিনেমার পোস্টার থেকে টম ক্রুজকে সরিয়ে নিজের পাশে চশমা পরে ফরাসি প্রেসিডেন্টের ছবি বসানো একটি ব্যঙ্গাত্মক পোস্টার শেয়ার করেছিলেন তিনি। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। নাইজেরিয়ায় একটি স্কুলের পরীক্ষার হল থেকে শিক্ষার্থীদের অপহরণ করেছে বন্দুকধারীরা। তুলে নিয়ে যাওয়া হয়েছে শিক্ষকদেরও। সোমবার দেশটির বর্নো রাজ্যে এই ঘটনা ঘটে। সামরিক বাহিনী জানায়, বন্দুকধারীদের অবস্থান জানার পর অভিযান চালানো হয়েছে। গোলাগুলির পর জিম্মিদশা থেকে উদ্ধার করা হয়েছে 10 শিক্ষার্থী ও শিক্ষককে। এ সময় একজন সেনা ও আধা সামরিক বাহিনীর এক সদস্য নিহত হয়েছে। এখনও নিখোঁজ রয়েছে বেশ কয়েকজন, তবে এই সংখ্যা ঠিক কত সেটি জানা যায়নি। নাইজেরিয়ার সংখ্যাতে জর্জরিত কয়েক রাজ্যে নিয়মিতই ঘটে অপহরণের মতো ঘটনা। মুক্তিপণ দাবির পাশাপাশি অনেক সময় সশস্ত্র গোষ্ঠীতে যোগ দিতে বাধ্য করা হয় অপহৃতদের। ভারতের পশ্চিমবঙ্গের হলদিয়া পেট্রোকেমিক্যাল কারখানায় ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। গুরুতর দগ্ধ ও আহত হয়েছে অন্তত 20 জন। মঙ্গলবার ভোরে পূর্ব মেদিনীপুরে অবস্থিত কারখানাটির ন্যাপথা পাইপলাইনে বিস্ফোরণ হয়। মুহূর্তেই পুড়ে ছাই হয়ে যায় আশেপাশে থাকা বেশ কয়েকটি ঘর। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের 12টি ইউনিট। দগ্ধ ও আহতদের অন্তত 6 জনের অবস্থা সংকটাপন্ন। উন্নত চিকিৎসার জন্য তাদের স্থানান্তর করা হয়েছে কলকাতায়। প্রাথমিক তদন্ত অনুযায়ী জানা গেছে, প্ল্যান্টের কাছাকাছি স্থানে স্থাপিত পাইপলাইন থেকে ন্যাপথা চুরির সময় হয়েছে এই মর্মান্তিক ঘটনা। মানুষের বিকল্প হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করতে গিয়ে বড় ধরনের ধাক্কা খেয়েছে মার্কিন গাড়ি নির্মাণকারী প্রতিষ্ঠান ফোর্ড। কাঙ্ক্ষিত ফল না পাওয়ায় 3 শতাধিক অভিজ্ঞ প্রকৌশলীকে আবারও চাকরিতে ফেরানোর উদ্যোগ নেওয়া হয়েছে। মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। জানা গেছে, প্রযুক্তিগত খরচ কমানোর পাশাপাশি উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে মান নিয়ন্ত্রণ সহ বেশ কিছু কার্যক্রমে এআই ফিচার যুক্ত করেছিল ফোর্ড, যার অংশ হিসেবে নিজেদের কারখানাগুলোতে প্রায় 900টি এআই ক্যামেরা স্থাপন করে প্রতিষ্ঠানটি। তবে যথাযথ প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে এই নিয়ন্ত্রণ ব্যবস্থা, জানিয়েছে ফোর্ড কর্তৃপক্ষ, যার ফলে প্রতিষ্ঠানের কয়েক দশক পুরনো অভিজ্ঞ প্রকৌশলীদের চাকরিতে পুনর্বহাল করার সিদ্ধান্তের ঘোষণা দিয়েছে ফোর্ড। দর্শক, এই ছিল যমুনা আই ডেস্ক। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।